দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান। দুর্নীতি জাদুঘরে থাকবে। শিক্ষার্থী যখন চাকরি ক্ষেত্রে প্রবেশ করে তার আগে তার পরিবারের চিন্তা থাকে যে সন্তান যত ভালো ফলাফলই করুক না কেন ঘুষের টাকা আমি কিভাবে জোগাড় করব। সিভিল ড্রেসে থেকেও কিন্তু আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে এক ধরনের গোলাগুলি বা এক ধরনের সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আমরা, তবে তার আগে দেখে নেই পত্রিকার পাতায় শিরোনামে কোন কোন খবরগুলো জায়গা করে নিয়েছে। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, এমন দেশ গড়তে চাচ্ছি যেটা একটা পরিবার। ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা। সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার। ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকায় এস আলমের পকেটে। এবার রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, বাংলাদেশ একটা পরিবার, বিভেদের প্রশ্নই ওঠে না, সবার অধিকার সমান। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। জ্বালানি তেলের মজুদ কমছে, আমদানি নিয়ে অনিশ্চয়তা। এরপরে রয়েছে দৈনিক সমকাল। তাদের শিরোনাম দেখে নেব, হাসিনার নামে হত্যা মামলা, 15 আগস্টের ছুটি বাতিল হলো। বাংলাদেশ প্রতিদিন। তাদের শিরোনামে রয়েছে, ইচ্ছে মতো খরচ নয় বাইরের টাকা, ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবে অধিকার চাইবেন ডক্টর ইউনূস। পুলিশকে দানব বানিয়েছে যারা, তাদের বিচার হবে। শেখ হাসিনাকে উৎখাতে জড়িত নয় যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসের ব্রিফিং। এরপরে রয়েছে দৈনিক যুগান্ত। তাদের শিরোনাম, হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান গ্রেপ্তার। রোড মার্চের মধ্য দিয়ে শুরু হলো রেজিস্ট্যান্স উইক। এবারে দেশ রূপান্তর। তাদের শিরোনামে রয়েছে, 15 আগস্টের ছুটি বাতিল, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, সঙ্গে কাদের সহ আরও 6 জন। সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। দৈনিক বণিক বার্তার শিরোনাম, টেলিফোনে আড়ি পাতা সংস্থা এনটিএমসির ঘোষিত কাজ বন্ধ হবে কি? যাদের উপর হামলার হুমকি রয়েছে আমরা তাদের আশ্রয় দিয়েছি, রাজশাহীতে সেনাপ্রধান। দ্য ডেইলি স্টার। তাদের শিরোনাম, সালমান আনিসুল অ্যারেস্টেড ইন সদরঘাট, উই আর ওয়ান ফ্যামিলি, নো রুম ফর ডিভিশন। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম, এবার আপনার কাছে আসতে চাই। প্রতিটি পত্রিকার শিরোনামে আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা, 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ একটা নতুন পথে হাঁটছে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই হাঁটার পথে এই মামলা কতটা স্বস্তির বা অস্বস্তির হবে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। দেখেন, প্রশ্নটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই ঘটনার সঙ্গে আগামী দিনের বাংলাদেশের অনেক ঘটনার পরম্পরা তৈরি হবে এবং আমাদেরকে আলোচনা করতে হবে। ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একঘেয়েমি, একনায়কতান্ত্রিক এবং যে আগ্রাসী মানসিকতা ছিল ক্ষমতা ধরে রাখার, তারপরে ছাত্র জনতার যে শক্তি বা তারুণ্যের যে শক্তি, যেভাবে তারা রাজপথে বুক উঁচিয়ে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দিয়ে এক ধরনের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। এই দ্বিতীয় স্বাধীনতার প্রেক্ষিতে 4 শতাধিক প্রাণহানি ঘটেছে, 10,000-এর বেশি আহত হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, স্থাপনায় ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, সংখ্যালঘুদের অবর্ণনীয় দুর্ভোগ হয়েছে, অনেকে দেশ ছাড়া হয়েছে, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের পরিচয় দিতে পারছেন আত্মগোপনে, অনেকে আটক হচ্ছেন। আপনি দেখবেন গতকালকেও দেখেছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক পালানোর সময় ধরা পড়েছেন। অনেকে বলছেন যে ওবায়দুল কাদেরও আটক হয়েছেন। যে একের পর এক ঘটনা ঘটছে, এই পরিস্থিতিটা কেন? এই পরিস্থিতিটার জন্যে একনায়কতান্ত্রিক মানসিকতা, প্রতিশোধমূলক রাজনীতি, অন্যকে কথা বলতে না দেওয়ার যে স্পেস, মানে একঘেয়েমির চূড়ান্ত পর্যায়ে, অহমিকার চূড়ান্ত পর্যায়ে। আপনি দেখবেন যে অহংকারী পতনের মূল বলা হয়। তো সেই জায়গা থেকে যদি দেখেন যে এই ধরনের প্রাণহানি, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি, এগুলো তো বিচার হবে না, এগুলো তদন্ত হবে। সুতরাং মামলা হয়েছে, মামলা হয়তো আমরা আরও দেখব, এই মামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার হবে।
প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা যেভাবে ঘোষণা দিয়েছেন, ওয়াদুল কাদের যেভাবে ছাত্রলীগ দিয়ে প্রতিহত করার কথা বলেছেন, সুতরাং এইসব হত্যাকাণ্ডের পেছনে তাদের বক্তব্যে প্রশাসন অনুপ্রাণিত হয়েছে কিনা, প্রশাসনকে দলীয়করণের পাশাপাশি দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে অনেকে বলছেন, তাদেরকে দিয়ে গুলি চালানো হয়েছে বলছেন, অনেকে বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিভিল ড্রেসে থেকেও কিন্তু আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে এক ধরনের গোলাগুলি বা এক ধরনের সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে। সুতরাং তদন্তের পরপরই সব বিষয় বেরিয়ে আসবে। আমি মনে করি যে মামলায় একটি প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে সঠিক তথ্য জানতে পারবে। একই সঙ্গে আমি বলবো যে আমরা যে বিষয়টি নিয়ে এতদিনে বলছি যে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে ক্ষমতা থাকার জন্যে, এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত। দোষী ব্যক্তি যেই হোক সে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমরা সাধারণ মানুষ, আমরা ন্যায় বিচার চাই। সুতরাং এই ন্যায় বিচারের স্বার্থে সে যেই হোক, যত ক্ষমতাধরই হোক, তার জন্য বিচার হয়। তবে অবশ্যই সেটা আইন মেনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হতে হবে। সেটি যেন আবার লোক দেখানো না হয়, ক্ষমতায় থাকার জন্যে বা ক্ষমতায় থেকে বিরোধী পক্ষকে প্রতিহত করার জন্যে, রাজপথ থেকে বের করার জন্য, দেশ থেকে বের করার জন্য এই হীন উদ্দেশ্যে না হয়। সেই সাম্যটাও ন্যায্যতাও আমরা দেখতে চাই। আপনার প্রসঙ্গে আসি, আপনি বলছিলেন যে আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, আমরা যুগান্তরের শিরোনামে দেখছি যে দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান গ্রেপ্তার। সেটা তো আমরা দেখেন, দুর্নীতি নিয়ে আমরা বারবারই বলছি যে দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, আমাদের মানসিকতার মধ্যে, মগজের মধ্যে ঢুকে গিয়েছে। একবার আমরা আলোচনা করছিলাম হয়তো যে একজন শিক্ষার্থী যখন চাকরি ক্ষেত্রে প্রবেশ করে তার আগে তার পরিবারের চিন্তা থাকে যে সন্তান যত ভালো ফলাফলই করুক না কেন, ঘুষের টাকা আমি কিভাবে জোগাড় করব। এই ধরনের একটা প্রবণতা, মানে ঘুষকে অঘোষিতভাবে একটা নিয়মে পরিণত করা হয়েছে। অনিয়মকে নিয়মে রূপান্তরিত করে দেশের রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো, আমাদের মন মানসিকতাকে একেবারে আবর্জনায় পরিণত করা হয়েছে। এর থেকে বেরিয়ে আসতে হবে এবং যারা দুর্নীতিবাজ, যারা রাষ্ট্রীয় সম্পত্তি, জনগণের টাকা, সুযোগ সুবিধা এবং অনিয়ম করে, ঘুষ দুর্নীতি করে, জালিয়াতি করে, প্রতারণা করে যারা শত শত হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, সম্পদের পাহাড় গড়েছে, তাদের একে একে বিচারের আওতায় আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে তারা রাষ্ট্রের যে অপব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহার, তারা যে তাদের দায়িত্বের প্রতি তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, দেশপ্রেমের যে বালাই তাদের মধ্যে ছিল না, সেই জায়গা থেকে আমরা শুধু দুর্নীতিবাজকে না, দুর্নীতিবাজের পরিবারকেও আমরা দেশবাসীর সামনে তুলে ধরার অপেক্ষায় আছি। কেন? আমরা দেখতে চাই কারা কারা দুর্নীতি করেছে, কিভাবে করেছে, তাদের কিভাবে বিচারের মুখোমুখি করা হলো এবং এর থেকে একটি শিক্ষা পরবর্তী প্রজন্ম পাবে যে অনিয়ম, দুর্নীতি এবং দেশপ্রেম এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে মানুষের মধ্যে দেশপ্রেমের দিকে আমরা আরও বেশি উজ্জীবিত হব এবং অনিয়ম থেকে দূরে থাকব, দুর্নীতি থেকে দূরে থাকব। দুর্নীতিবাজদের ঠাঁই বাংলাদেশে থাকবে না, দুর্নীতি জাদুঘরে থাকবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। মানে আরেকটু জানতে চাচ্ছি, আপনি বললেন যে সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জরুরি এবং খুবই প্রয়োজন। তো এই ক্ষেত্রে বিচার বিভাগে কি ধরনের সংস্কার প্রয়োজন? বিচার বিভাগ একটা বড় বিষয়। বিচার এবং আইন, দেখেন আইনের শাসন বা রুল অফ লয়ের যে ব্যাপারটি বলি, সেক্ষেত্রে দেখবেন লিগাল সিস্টেমটাকে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। আপনি দেখবেন আইনগুলো ব্রিটিশ আমলের, অনেক আইনকে কিছুটা নিজেদের মতো করে সংশোধন করা হয়েছে। সেই আইনগুলোকে যুগ উপযোগী করতে হবে এবং জনগণের যে চাহিদা, আপনি দেখবেন যে আইসিটি অ্যাক্টের কথা বলা হয়, সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা বলা হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলা হয়, প্রাইভেট সেফটির কথা বলা হচ্ছে, অর্থাৎ জননিরাপত্তার কথা বলা হচ্ছে এবং দেশের সিআরপিসি থেকে শুরু করে অনেকগুলো আইন আপনার কিন্তু সংস্কার করাটা খুবই দরকার, যুগ উপযোগী করা খুব দরকার। এই বিষয়গুলো নিশ্চয়ই লেজিসলেটিভ ডিপার্টমেন্ট দেখবেন, আইন বিভাগ রয়েছেন এবং একজন উপদেষ্টা রয়েছেন। দেশের বিচার কাঠামো তৈরি করতে গেলে আইনকে তৈরি করতে হবে, বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, পাশাপাশি আইন প্রয়োগকারী যে সংস্থা, এই সংস্থাগুলোকে ঢেলে সাজাতে হবে, তারা যেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে, তারা তাদের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে, যে চেইন অফ কমান্ড রয়েছে, সেটি অনুসারে তারা যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে দেশের জন্য, দেশের মানুষের জন্য। জনগণের নিরাপত্তা সবার আগে, মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে। আমি, আপনি, আপনার, আমার ন্যায় বিচার এবং অধিকার নিয়ে আমরা যেন সচেতন থাকতে পারি এবং সেই নিরাপত্তা
জনগণের নিরাপত্তা সেটি যেন নিরাপত্তা আমরা বাহিনী বিধান অধিকারের করতে কথা পারে। আসছে, এই ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের অধিকার। আমরা দেখলাম যে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে এবং এটা একটা খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। এটি তদন্ত হচ্ছে, আপনি জানেন। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক যেভাবে স্বেচ্ছাচারমূলক আচরণ করেছেন, যেভাবে জনগণের সঙ্গে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন এবং ইন্টারনেটকে রাষ্ট্রীয়ভাবে দমন নিপীড়নের কৌশল হিসেবে ব্যবহার করেছেন, আপনার আমার অধিকারকে তিনি হরণ করেছেন, এক ধরনের মানবাধিকার লঙ্ঘনও হয়েছে। এটি আইসিটি উপদেষ্টাও বলছেন এখন। কিন্তু বিষয়টি দেখেন যে ইন্টারনেট আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। ইন্টারনেট ছাড়া আমাদের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং সেক্টর কোনো দিকেই এখন চলে না। এবং অন্তত এই 10, 12, 13, 14 দিনের যে ক্ষতিপূরণের যদি হিসাব করেন, 7.5 লাখ আউটসোর্সিং রয়েছে, যারা আউটসোর্সিং করে বিদেশ থেকে দেশে উপার্জন নিয়ে আসে। আমাদের একটা নতুন সম্ভাবনা, সেটাকে স্তীমিত করে দেওয়া হয়েছে, মুখ বন্ধ করে রাখা একটা প্রচেষ্টা হয়েছে, এই খাতকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে। পাশাপাশি দেখবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ, আমি একটি পত্রিকাতে পড়ছিলাম, প্রায় 10,000 কোটি টাকা। এই যে ক্ষতি, এটা বড় একটা অঙ্ক। এই ক্ষতির দায় কে নেবে? অবশ্যই যিনি মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন, যিনি অফিসিয়াল প্রসিডিওর মানেননি, তাকে সেই ক্ষয়ক্ষতির দায়িত্ব নিতে হবে এবং তাকে আমরা বিচারের আইনের আওতায় এনে বিচার দেখতে চাই। যে শুধু কি মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন যারা, তারাই বিচারের আওতায় আসবেন না, এর পেছনে যারা কারিগর ছিলেন তারাও, তাদেরও দেখেন দুইটা দিক। আপনি যে প্রশ্নটি করেছেন যে পুলিশ প্রশাসনে দেখবেন যে কথাগুলো আন্দোলনরত কর্মকর্তারা বলেছেন, সৈনিকরা বলেছেন, তাদের যে 11 দফা দাবি ছিল, সেখানে আপনি দেখবেন তারা বলেছেন যে ঊর্ধ্বতন মহল আমাকে নির্দেশ দিয়েছেন, আমি নির্দেশ পালন করতে বাধ্য হয়েছি, আমি নির্দেশ মেনে আমি গুলি চালাতে বাধ্য হয়েছি। তার মানে কি দেখেন, এর মেসেজ হচ্ছে সে তার সিদ্ধান্ত নিজে নিতে পারেনি, তাকে নিতে বাধ্য করা হয়েছে বিকজ অফ চেইন অফ কমান্ড। এইখানে যদি কোনো প্রতিমন্ত্রী বা মন্ত্রী বা আইজিপি বা ডিএমপি কমিশনার বলে থাকেন বা র্যাব মহাপরিচালক বলে থাকেন এটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট। আচ্ছা, এটা কি আদৌ সম্ভব যদি উপরের নির্দেশ না থাকে একজন পুলিশের পক্ষে গুলি চালানো? এটা কখনো কখনো সম্ভব। আমি কেন বলবো, রাজনীতি এবং রাজনৈতিক যে মানসিকতা সেটি আপনার আমার মধ্যে প্রচ্ছন্নভাবেও কিন্তু বিদ্যমান। সুতরাং আমি যখন শিক্ষা জীবন থেকে শুরু করি, কেউ না কেউ কোনো না কোনো ব্যালটের সিল মারেন। সুতরাং এটা একটা নিরপেক্ষতা, এটা আপনার অধিকার। কিন্তু যখন এই মানসিকতাকে আপনি যখন কর্মজীবনে প্রবেশ করে অপব্যবহার করবেন, সেই জায়গাটা নিশ্চয়ই পেশাদারিত্বের মধ্যে পড়বে না। এখন আমি পুলিশের এসআই হিসেবে আমি যদি আমার ক্ষমতাকে অপব্যবহার করি, আপনাকে হয়রানি করতে ব্যবহার করি এবং আপনাকে ভয়ভীতি দেখাতে আমার পিস্তল ব্যবহার করি, সেইটি দায় দায়িত্ব তো প্রশাসনের উপরে নেন, পুরো বাহিনীর উপরে যায় না, সেটা ব্যক্তিকেন্দ্রিক বিষয়। এরকম বিচ্ছিন্ন ঘটনা অনেক ঘটে, তার উদাহরণ আমরা পত্রপত্রিকায় বিভিন্ন সময় দেখে আসছি। শিপন, আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, যেটা আপনার 1 মিনিট সময় দিচ্ছি আপনাকে। 15 আগস্টের ছুটি বাতিল হলো, এই নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। দেখেন, 15 আগস্ট আপনি দেখবেন 21 বছর ক্ষমতার বাইরে থাকার পর 96 সালে আওয়ামী লীগ প্রথম সরকারে আসে, তারপরেই 15 আগস্টের বিষয়টি চলে আসে। 2001-এ 4 দলীয় জোট ক্ষমতায় আসে এবং 2002 থেকে খুব সম্ভবত 15 আগস্ট এটা ছুটি এবং এটা বাতিল করা হয়। এবং বাতিলের পরে 2002 থেকে 2008 এই 6 বছর কিন্তু 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়নি। তার পরবর্তীতে গিয়ে 15 আগস্ট পালন করা হয়েছে এবং গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যখন একটানা যখন ক্ষমতায়, তখন 15 আগস্ট পালন করা হয়। এবং আপনি দেখবেন যে 15 আগস্ট সাধারণ ছুটি বাতিলের যে বিষয়টি চলে এসছে, এটি প্রধান উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগ বাদে অন্যান্য সব দলের বৈঠক হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ 35টি ছাত্র সংগঠন, সেখানে ছাত্রলীগ অবশ্য ছিল না, তারা সবাই মিলে দাবি করেছে 15 আগস্ট জাতীয় শোক দিবস এটি বন্ধ করতে হবে, এটিকে বাতিল করতে হবে। সুতরাং যদি বলেন যে সব দল মতের পক্ষে থেকে প্রধান উপদেষ্টাটি বাতিল করেছেন, তাহলে সেটি বলতে হবে। অন্যদিকে অন্য পক্ষ বলছে যে না, 15 আগস্ট যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার একটি বিষয়, তিনি জাতির জনক এবং সাংবিধানিকভাবেই সেটি এখনও বহাল। সুতরাং সেই জায়গাতে
জাতীয় দিবস হিসেবে একদিন ছুটি বাতিল না করলেও পারতেন। অনেকে বলছেন যে না, প্রধান উপদেষ্টা এটি জনমতের সঠিক প্রতিফলন ঘটান নাই, উনি এক পেশে আচরণ করছে। এটি নিয়ে দেখেন আলোচনা থাকবে, আপনি যে কোনো কাজ আমরা করতে এই গেলে নিয়ে আলোচনা থাকবে, পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। তবে আমরা চাই 15 আগস্টকে কেন্দ্র করে যেন শান্তি বজায় থাকে, রাজপথ উত্তপ্ত না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শিপন, আপনাকে ধন্যবাদ। আর আমরা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের পথে নানাভাবে সংস্কার করে এগিয়ে যাচ্ছি। সেই এগিয়ে চলায় আমাদের সবারই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অবশ্যই আপনার আমার সবার সহযোগিতা দরকার। সুন্দর বাংলাদেশ আমরা চাই। আপনার সাথে আবারও দেখা হবে একই অনুষ্ঠানে অন্য সময়। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।